নেপালের বন্যা কবলিত এলাকার স্থানীয় বাসিন্দাদের অনুভূতি কী? বর্তমান পরিস্থিতি নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের মধ্যে টেলিফোন লাইনে আছেন নেপালের বাসিন্দা অনির্বাণ মজুমদার, যিনি পেশায় অধ্যাপক। তার সঙ্গে সরাসরি আমরা টেলিফোনের মাধ্যমে কথা বলার চেষ্টা করব। তাদের অনুভূতি কী, তাদের কী সমস্যায় তারা এখনো পর্যন্ত জর্জরিত, বা আগামী দিনে কী হতে পারে, প্রশাসন কতটা ব্যবস্থা গ্রহণ করেছে, তা সব নিয়েই আজকে আমরা কথা বলবো। বলছি দাদা নমস্কার, সময় 365 থেকে বলছিলাম। হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি আপনি তো গত 20-22 বছর ধরে নেপালে আছেন। নেপালের হ্যাঁ, যে হ্যাঁ, ভয়াবহ পরিস্থিতি, মানে হঠাৎ করে কেন এমন হ্যাঁ, হ্যাঁ। হলো? দেখুন, আমি তো আসলে থাকি হচ্ছে নেপাল ইন্ডিয়া বর্ডারের কাছে, বুঝতে পেরেছেন তো। হুম। আমি আমি এখানে প্রায় বিগত 10, 20, 22 বছর ধরে আছি। আর ঘটনা যেটা, এটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি প্লেন ল্যান্ড। আমি যেখানে থাকি হুম। নেপালে অ্যাকচুয়ালি অর্ধেকটা হচ্ছে হিমালয়ান রেঞ্জ, আর নিচের দিকটা হচ্ছে যেটা ভারতের সঙ্গে যে জায়গাগুলো আর কি বর্ডার শেয়ার করে, সেই জায়গাগুলো হচ্ছে সব প্লেন ল্যান্ড। হুম। আপনি যত উপর দিকে যাবেন তত হচ্ছে পাহাড়গুলো পাবেন, ঠিক আছে। হুম। ঘটনা যেটা ঘটেছে গতকাল, সেটা হচ্ছে এই সকালের দিকেই হয়েছে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা চায়না তিবেত যে বর্ডার, মানে হুম। এখন যেটা তিব্বত, যেটা চায়নার অধীনে আছে, হুম। হুম। সেই তিবেতের সঙ্গে যে নেপালের বর্ডার, সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি এর উৎপত্তি স্থল, ঠিক আছে। আচ্ছা। ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা হয়েছে কি, আহ, আপনি যদি কাঠমান্ডু থেকে আরো উপরে যান তাহলে তো চায়না বর্ডার পাবেন, মানে তিবেত বর্ডার। হুম। ওই নর্থের দিকে, হুম। একদম নর্থে, শুধু নর্থে গেলে বর্ডারের ওপারে গেলে চায়না এরিয়া। সেখানে আপনার হিন্দুকুশের যে এরিয়া গুলো আর কি, মানে পিক গুলো আছে, হুম। সেখানে বড় বড় গ্লেসিয়ার আছে, বুঝতে পেরেছেন। আচ্ছা। এবং সেই গ্লেসিয়ার গুলো এমনিতে, এই যে ধরুন এখন তো একটু গরম আছে, যার জন্য জল তো এমনিতেই গলে মানে জমা হয়, শোনা হয়। সেরকম বেশ অনেকখানি জল জমে হুম। এই জায়গাগুলোতে ছোট ছোট লেক তৈরি হয়। হুম। এবার ঘটনা হচ্ছে যে গতকালকে বলা হচ্ছে, এখানকার যে যিনি আপনার ফরেন মিনিস্টার, তিনি বলছেন, নেপালের যে ফরেন মিনিস্টার, হুম। উনি বলছেন যে শিশির খানাল ওনার নাম। হুম। উনি বলছেন যে অ্যাকচুয়ালি গতকালকে বা পরশু দিনকে হয়তো ছোটখাটো একটা ভূমিকম্প ওই জায়গাতে হয়েছে, যেটা চায়নার অধীনে, বুঝতে আচ্ছা। পেরেছেন। আচ্ছা। যার জন্য হুম। ওর যে আশেপাশে যে বড় বড় হিমবাহ গুলো আছে, হুম। সেখানকারই কোন একটা বড় হিমবাহ চাঙ্ক ওই যে লেক ওর মধ্যে পড়ে যায়, বুঝতে আচ্ছা। পেরেছেন। এবং এটাকে অ্যাকচুয়ালি আইস লেক বলা হয়। আচ্ছা। এবার যার জন্য যে জলের যে জলোচ্ছ্বাস যেটা, হুম। সেটা এতটাই তীব্র ছিল। এবার ধরুন ওটা তো একটা ঘেরা জায়গা, পাহাড় পর্বত দিয়ে তো ঘেরা। ঘেরা। এবার সামান্য কিছু জায়গা ধরুন ওপেন, সেই জায়গা দিয়ে জলটা নদীর মতো বেরিয়ে আসে। হুম। এবার আপনি ভাবুন, ওই জায়গাটা পুরোটাই যদি এরকম গ্লাসিয়ারের চাপে যদি জলটা পুরো উচ্ছ্বাসে উঠে উঠে যায়, তাহলে কতটা ভারী হতে পারে। এবার ঠিক ওর নিচেই হচ্ছে আপনার যে নদীটার মধ্যে দিয়ে ওটা এসছে, বুঝতে পেরেছেন। হুম। ওই নদীটার নাম আমি যতটুকু শুনেছি বা মানে জানি, হ্যাঁ, সেটা হচ্ছে সামথিং ল্যান্ডাক নদী, বুঝতে আচ্ছা। পেরেছেন। সেই নদীটার থ্রু দিয়ে হুম। ওটা নেমে এসছে। নেমে এসে একটা জাংশন পয়েন্ট আছে, যেটা হচ্ছে জাস্ট নেপাল চায়না বর্ডারের অংশ। অংশ। সেখানটাতে একটা ইমিগ্রেশন সেন্টার আছে। হুম। ডিস্ট্রিক্টটা আপনার যেটুকু আমি শুনেছি সেটা হচ্ছে আপনার রাসুয়া ডিস্ট্রিক্ট, মানে বেসিক্যালি 3-4টে ডিস্ট্রিক্ট এফেক্টেড হয়েছে নেপালের। আচ্ছা। রাসুয়া ডিস্ট্রিক্ট, আর এটা হচ্ছে নওয়াকোট ডিস্ট্রিক্ট, হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে জাইরং কান্ট্রি বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে টিবেট অটোনমিয়াস রিজনের জাস্ট এদিকে, নেপালের দিকে, ঠিক আছে। হুম। এবার এই নদীটা ওখান থেকে নেমে এসে ভূতকোষ্ঠী নাম নিয়েছে, আর ডান দিক থেকে এটা নেমে এলো, আর বাঁদিক থেকে নেমে আসছে ত্রিশুলী নদী। আর ঠিক এই জাংশনটা যেখানে ওরা মিলিত হয়েছে, ওইখানে হচ্ছে ইমিগ্রেশন সেন্টারটা, আচ্ছা। যেখান থেকে আপনার নেপাল বা নেপালি বা ভারতীয় বা বিভিন্ন রকম যে বিদেশি যারা, তারা যাতায়াত করে, চায়না যায় বা চায়না থেকে আসে, বুঝতে পারছেন। বিশাল বড় বিল্ডিং, আপনারা হয়তো ভিডিওটাতে দেখেছেন। হুম, দেখেছি। এখন ওই জলোচ্ছ্বাসটা ওইখানে আসার পর প্রচন্ড পাওয়ারফুল হয়ে যায়, এবং এটা একটা হরকা বানের মতো তৈরি করে। হরকা বান মানে শুধু তো জল নয়, এবার উপর থেকে যখন, পাহাড় থেকে যখন নেমে আসে, তখন বেসিক্যালি শুধু জলের সাথে সাথে জল নয়, তার সাথে সাথে পুরো কাদা, বেসিক্যালি হচ্ছে কাদা কাদা মাখানো জল আর কি। হুম। এটা পুরোটাই মানে উইদিন মিনিটস এটা পুরোপুরি এই ডিস্ট্রিক্ট গুলোকে কভার করে ফেলে। যার জন্য মানুষ
মানে পালানোর সুযোগ পায়নি, বুঝতে পেরেছেন? এবং পালানোর সুযোগ না পাওয়াতে কি হয়েছে, মানে বেশিরভাগ লোকই আর কি, লোক বলাটা ভুল, মানে গ্রাম, যে 4-5টা ডিস্ট্রিক্টে 4-5টা গ্রাম আর কি আপনার কমপ্লিটলি মাটির তলাতে। আমাদের যেমন কেদারনাথে যেরকম ঘটনাটা ঘটেছিল, এটাও অনেকটা সেরকমই, ঠিক আছে? এবং নেপাল গভর্নমেন্ট বলছে যে এখন পর্যন্ত 300-400 জন কনফার্ম করছে, কিন্তু এখন তো শুনছি যে ভারতীয় আছে প্রায় 200 জন লাপাতা, ঠিক আছে? আর আমার যেটা মনে হচ্ছে, এটা কিন্তু 200-300 জনের ব্যাপার নয়, এটা মোটামুটি 2 থেকে 2.5-3 হাজার লোক মরে গেছে একসঙ্গে এক লহমাতে। এই হচ্ছে ঘটনা, বুঝতে পেরেছেন? দাদা, মানে ওইখানটার আপনি যেমনটা বললেন যে 3টা থেকে 4টা ডিস্ট্রিক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে জীবিকার উপর মানে ওই জায়গাগুলোতে জীবিকা কি ছিল বা জীবিকার উপর কি রকম প্রভাব পড়তে হ্যাঁ, পারে? বলছি দেখুন, ওদের ওখানকার বেশিরভাগ যে কনস্ট্রাকশন গুলো ছিল সেগুলো হচ্ছে সব হাইড্রো পাওয়ার ফেসিলিটিস, নাম্বার ওয়ান। মানে যে প্রপার্টি গুলো ড্যামেজ হয়েছে, হাইড্রো পাওয়ার ফেসিলিটিস আছে প্রচুর। ধাপে ধাপে ধরুন, ওই পাহাড়ের ধাপে ধাপে যেমন গ্রামগুলো থাকে, তার সঙ্গে যে ঝুম চাষ করে যে সমস্ত ফার্মিং গুলো হয় সেগুলো রয়েছে। হ্যাঁ, আর প্রচুর তো বাড়িঘর ওটা নদীর তটের মধ্যেই বানানো ছিল, সেগুলো একটাও কিছু নাই, পুরো একদম কমপ্লিটলি ভ্যানিশড। আর তার সঙ্গে হচ্ছে প্রচুর ভেহিকেল, হাউস, ব্রিজ, প্রচুর ব্রিজ, মানে একদম নিচের দিকে নেমে এসছে। মানে আপনার ভাবুন এটা কতটাই স্রোত ছিল, ওটা নিচের দিকে নেমে এসে এই চিতোয়ানে এসে নারায়ণী নদীকে যখন ধরেছে, নারায়ণী নদীর বেল বিশাল বড়, যার জন্য জলটা এখানে এসে আটকে গেছে, মানে অনেকটা জায়গা বড় হাতে ছড়িয়ে গেছে, তাহলে এই আপনার বিহার বর্ডার অব্দি পৌঁছে যেত, ঠিক আছে? আর এখানকার যে আপনি যে বলছেন হাইড্রো পাওয়ার ফেসিলিটিস প্রচন্ড ভাবে ড্যামেজ হয়েছে। উপরের দিকে এখন কাঠমান্ডুর উপরে কোথাও বিদ্যুৎ নেই সেইভাবে, টাওয়ারের প্রবলেম। তারপরে হচ্ছে ভেহিকেল প্রচুর নষ্ট হয়েছে, বাস, স্কুলের বাস ফাস সব ভেসে ভেসে এসছে চিতান অব্দি, কোথা থেকে কোথায় 300-400 কিলোমিটার। তারপরে হচ্ছে আপনার রোড, ড্যাম, যে ড্যাম গুলো রয়েছে সেই ড্যাম গুলো সব নষ্ট হয়ে গেছে। প্রচুর টানেল তৈরি হচ্ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। প্রচুর ইঞ্জিনিয়ার নিখোঁজ, প্রচুর আর্মি, নেপালের পুলিশ কর্মী প্রচুর নিখোঁজ। 200 জন মতো প্রায় শুনছি পুলিশ নিখোঁজ আর কি, ঠিক আছে? আর গভর্নমেন্ট অফিস তো ছেড়েই দিন, হেলথ সেন্টার থেকে শুরু করে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো তাহলে এই যে পানীয় খাওয়ার এটা কিভাবে সাপ্লাই হচ্ছে ওইখানটায় এই মুহূর্তে? এগুলো সব বেশিরভাগই দেখুন, এইসব জায়গাগুলো তখন রোড তো খুব কানেকশন তো নেপালের পাহাড়ের মধ্যে খুব অপ্রতুল, যে কানেকশন গুলো আছে সেগুলো এখন নেই। বেশিরভাগ ক্ষেত্রেই নেপাল আর্মি কি করছে এখন, ওই বাই এয়ার হেলিকপ্টার দিয়ে কানেকশন করার চেষ্টা করছে, উদ্ধার করছে। আর তার সাথে সাথে কিছু আপনার ওই বোয়িং টাইপের যেগুলো মানে মাল মশলা নিয়ে যেতে পারে, সেরকম জায়গাতে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে আর কি, কিছু তো করার থাকছে না। আর্মি পৌঁছে গেছে, কিন্তু ওইসব জায়গাগুলোতে তো প্লেন তো ল্যান্ড করা সম্ভব নয়। ওই জন্য যেমন আমাদের ইন্ডিয়াতে যেমন হয় আর কি, উপর থেকে খাবার ফেলে দেওয়া, সেইগুলো করছে আর কি, হেলিকপ্টার করছে বা এদের যে আর্মির যে প্লেন গুলো আছে বোয়িং, সেগুলো করছে। দাদা, পাহাড় ও হিমবাহের পরিবর্তনের কারণে ভবিষ্যতে আবারও এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা যেতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা নেপালে আছেন, কতটা ভয়ের মধ্যে আছেন? দেখুন, ভয় বলতে তো ভয় তো আছে, ভয় কি নেই, আছে। কারণ আলটিমেটলি আমিও যেখানে থাকি, যে টাউনে থাকি, আমি বীরগঞ্জে থাকি, বীরগঞ্জে টাউনের বাইরেও তো 2-3টে নদী আছে, ঠিক আছে? এখন যদি সেই মানে ওয়াটারের রাশ বা সেই কাদার রাশটা যদি এমন হয় যে যেটা এতটাই প্রেসার দিল, এবার এর সঙ্গে যদি বৃষ্টি হতো, তাহলে সেই জলটা ধারণ করার ক্ষমতা উপরের নদীগুলোতে না হলে, তাহলে এই জায়গাগুলো তো বান হতো, মানে বন্যা হতো। তাহলে তো অবশ্যই সেটা আমাদের জন্য ভয়ের ছিল। দাদা, আর একটা আলাদা একদম প্রশ্ন, যেখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে যে দুর্যোগটা হওয়ার পরে কিন্তু যখন থেমে যায়, তারপরে ওই যে রান্নার গ্যাস সংগ্রহ করার জন্য কিন্তু সাধারণ মানুষ ঘোরাঘুরি করছে, রান্নার গ্যাস সংগ্রহ করছে। এটাকে কিভাবে দেখছেন? হঠাৎ করে গ্যাস কেন সংগ্রহ করছে আর কি? দেখুন, গ্যাস সংগ্রহ করার ব্যাপারটা কি বলুন তো, এখন তো সব জায়গাতেই গ্যাসের একটা এমনিতেই আকাল চলছে, এটা আপনি জানেন বোধহয়। আমাদের ওদিকেও খুব ইজিলি যে এভেলেবেল তা তো নয়, আর গ্যাসের দামও অনেক বেড়ে গেছে। আর যেখানে আশেপাশে যেসব জায়গা দিয়ে নদীটা বেরিয়ে আসছে, সেই সব জায়গার লোকজনরা সিলিন্ডার যাচ্ছে, এটা তুলে নিয়ে তারা নিজেদের ব্যবহারের জন্য করছে। ইভেন এই ব্যাপারে গ্যাসের যে সিলিন্ডার গুলো যারা তুলছে, অনেক জায়গাতে পুলিশ, আমি দেখেছি, খবর পেয়েছি, ভিডিও দেখলাম, তাদেরকে ধরেছে। ইলিগালি এগুলো নেওয়া যায় না, এগুলো লিগালাইজ নয়, তার জন্য তাদের কাছ থেকে ওগুলো উদ্ধার করেছে। অনেকে গিয়ে আবার ফেরতও দিয়েছে। নেপালি কিছু কিছু লোক তো অনেক শত আছে, এখনো পর্যন্ত সব পুরো তো সোসাইটি নষ্ট হয়ে যায়নি, তবে অনেকে সেটা করছেও। আবার একটা ভিডিও আমি দেখলাম, সেখানে আবার কি মানে তাকে, সেই লোকটাকে ধরা হয়েছে, সে একটা মহিলার বডি থেকে, মানে কান থেকে, বুঝতে পেরেছেন, গলা থেকে যে সোনার যে সব জিনিসগুলো, ওগুলো সব
তুলে তুলে নিচ্ছিল আর কি, নদীতেই সে বডিটা আর কি ধারে ঠেকেছিল, নদীর ধারে। হ্যাঁ, তার ওখান থেকে খুলে নিচ্ছিল। পরে এটা ভিডিওটা হওয়ার পরে পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে তাকে ঘর থেকে তাকে গ্রেপ্তার করেছে। এগুলো তো ছোটখাটো বিষয়, তো আপনি জানেন সব জায়গাতেই এই ধরনের মানুষ রয়েছে। তারা এগুলো মানে তাদের কাছে এগুলো আমাদের সেই বাংলায় কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, সেই ব্যাপার আর কি। দাদা, আশ্রয় কেন্দ্রের জন্য কি প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, নিয়েছে। অনেক অনেক স্কুল, অনেক হেলথ সেন্টার যেগুলো আছে সেগুলোতে তারা চেষ্টা করছে যে মানুষগুলো বেঁচে আছে বা বেঁচে গেছে বা আহত, তাদেরকে তো হেলথ সেন্টারের মধ্যে নিয়ে গেছে। ইভেন অনেক স্কুলগুলোতেও ছোট ছোট গ্রামের, নেপালের গ্রামগুলো তো খুব যে ডেভেলপ তা তো নয়, সেই জন্য ছোট ছোট হেলথ সেন্টার আছে, বা ধরুন যে সমস্ত গভর্নমেন্টের যে প্রজেক্টের যে বিল্ডিং গুলো আছে যেগুলো এখনো বেঁচে আছে উপর দিকে, সেই জায়গাগুলোতে এরা নিয়ে গিয়ে সেখানে শিফটিং করে তাদেরকে, আমাদের যেমন বন্যার্থদের যেমন সেবা শুশ্রূষা করা হয় সেরকমই এরা করছে, যতটা পারছে প্রশাসনিক ভাবে। অসংখ্য ধন্যবাদ দাদা।